অভিযানের দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যপত্রে কে ছিল তাকে অবিলম্বে এখানে ডাকা হোক। আর ওদের অবস্থানের পাকা খবর যারা এনে দিয়েছিলেন তাদেরও ডাকা হোক এক্ষুনি। অচিরেই তিনজন সভাগৃহে প্রবেশ করলেন এবং প্রণাম করে সার বেঁধে দাঁড়িয়ে রইলেন হাত জোড়। তাহলে তুমিই হলে সেই দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী। সংকেত মারফত আরো সেনা ডেকে নিতে পারত, করনি কেন? যুদ্ধটা তাহলে সেদিনই শেষ হয়ে যেতে পারত। আমি ভয় পেয়ে গিয়েছিলাম মহারাজ। আমার ধারণা ছিল আমাদের সকলের প্রাণ বিপদ। তাছাড়া মহাসেনাপতি কিরমিরের মৃত্যু আমাদের হতবুদ্ধি করে তুলেছে। আমরা যোজনা শূন্য হয়ে পড়েছিলাম। আর হাত তুলে তাকে থামিয়ে এবার বাকি দুজনকে নিয়ে পড়লেন রাবণ। দেখা গেল এরা সেই একই ব্যক্তি যারা বীরভদ্রের পিছু নিয়েছিল মহাবনের সীমানা। তোমাদের কাছে সংকেত যন্ত্র ছিল, অনায়াসে তোমরা সেদিন দেবতাদের ঘাঁটি শনাক্ত করতে পারত। খবর পেয়েছি যে ওদের সবচেয়ে শক্তিশালী যান গরুর নিচে নেমেছে। মোক্ষম সুযোগ ছিল পশ্চাৎ থেকে গিয়ে তাকে চিহ্নিত করে রেখে আসা। এতে আমাদের উড়নযান চালকরা সেই দিনই ওদের গুপ্ত ঘাঁটি খুঁজে বের করে নিশ্চিহ্ন করে দিয়ে আসতে পারত। তাহলে শুধু অন্বেষণেই মধ্যিখানের এই মূল্যবান সময় নষ্ট হতো না, শত্রুকে আমরা আরো অপ্রস্তুত অবস্থায় ধরতে পারতাম। এরকম করলে না কেন? আমরা ভীত ছিলাম মহারাজ। আমরা পিছু নিয়েছি বুঝতে পারলে মহর্ষি বিশ্বামিত্র প্রতি আক্রমণে আমাদের মেরে ফেলে। বাহ! রুদ্রসেন, এদের একটা মোটা দড়ি নিয়ে এসে খুব ভালো করে বাঁধো, তারপর সম্মানের সাথে নিয়ে গিয়ে সামনের ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। মহারাজ, আমরা নির্দোষ, আমাদের ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গিয়েছে, এরকম ভুল আর দ্বিতীয়বার করব না। আর্ত চিৎকার করে উঠলেন তিনজন। উত্তরে রাবণ একবার ভুরু কুচকে তাকালেন সর্বসেনাপতি রুদ্রসেনের দিকে। তখন তার নির্দেশে কয়েকজন প্রহরী এসে তাদের কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে তাদের নিয়ে গেল সভাকক্ষের বাইরের চাতালে। সেখানে এক জায়গায় গর্তের মধ্যে আগুন জ্বলছে। তিনজনকেই এনে নিক্ষেপ করা হলো ওই বিরাট গর্তে, অগ্নিকুণ্ডের মধ্যে। তারপর একটা বিরাট পাথর চাপা দিয়ে দেওয়া হলো গর্তের মুখে। আর্তনাদ, মাংস পোড়ার গন্ধ সব চাপা পড়ে গেল সেই গর্তে। একটা কথা সদা মনে রাখবে প্রত্যেকে, তোমার বা আমার কারোর প্রাণ রাক্ষস জাতির সার্বভৌমতার থেকে বড় হয়। রৌরব রাজ্যের স্বতন্ত্রতার প্রশ্ন তো নয়। ভীত হয়ে কর্তব্যচ্যুত হয়ে যদি কেউ বেঁচে থাকবার ইচ্ছা পোষণ করে, তাহলে মনে রাখো পিছনে মৃত্যু সদাই এসে দাঁড়িয়ে থাকবে ন্যায়ের প্রতিমূর্তি হয়ে। আর এই কথাটি সবার ক্ষেত্রে প্রযোজ্য, তোমার ক্ষেত্রে এমনকি আমার ক্ষেত্রে। তোমরা এখন আসতে পারো। রাবণের কথায় প্রত্যেকে নিষ্ক্রান্ত হলেন রাজসভা থেকে। রয়ে গেলেন শুধু রুদ্রসেন। তিনি রাক্ষস সেনাদলের সর্বসেনাপতি এবং রাবণের বিশ্বস্ত অনুচর। তবে রাবণকে তিনি ভয়ও পেতেন যথেষ্ট। কি বুঝছো রুদ্রসেন? খড়ের গাদায় সূচ খোঁজবার সামিল মহারাজ। যথার্থই বলেছেন। যদি সেদিন পুনরায় বহর পাঠিয়ে পুনরাক্রমণ করানো যেত তবে এই সম্ভাবনা অপুরেই বিনষ্ট হতো। এখন এই বিশাল ভূমির কোন অংশে এরা লুকিয়ে থাকবেন তা কিন্তু খুঁজে বের করা খুব দুষ্কর। অন্বেষণ করো, যত সময় লাগবে লাগুক, কিন্তু খোঁজ চালিয়ে যাও। খুঁজে বের করো এদের অবস্থান। এদের গতিবিধির সামান্যতম সন্ধান পেলেই জানাবে আমাকে। এদের অবস্থান জানা প্রয়োজন। যদি অভয় দেন মহারাজ, একটা প্রশ্ন করতে পারি? করো। আমাকে ভুল বুঝবেন না মহারাজ, কিন্তু আপনাকে একটু ভীত মনে হচ্ছে। একথায় মহারাজ রাবণ খানিকক্ষণ রোষ প্রসারিত চোখে সোজা তাকালেন রুদ্রসেনের দিকে। তিনি নতমস্তকে হাত জোড় করে দাঁড়িয়ে থাকলেন। খানিকক্ষণের মধ্যেই আবার নরম হয়ে এলেন রাবণ। বললেন, আমাকে মারবার জন্য দেবতারা যদি এই দুই গন্ধর্বকে নির্বাচিত করে থাকেন, তাহলে বুঝতে হবে ভেতরে নিশ্চয়ই মশলা আছে। শেষ যুদ্ধটাই তার সবচেয়ে বড় প্রমাণ। শত্রু যতই ক্ষুদ্র হোক না কেন,
তাকে তুচ্ছ করে না দেখাটাই ভালো। মন করে বিনাশ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সতর্ক থাকাটাই ভালো। তাছাড়া ভুলে যেও না, আমাদের যোগাযোগকারী 5টি মূল স্তম্ভের একটি কিন্তু রয়েছে ওই মূল ভূখণ্ডে। কোনো একটি যদি বিপর্যস্ত হয় তবে আকাশ জাল বিদীর্ণ হয়ে যাবে, আকাশ অরক্ষিত থাকবে। ফলে দেবতারা মুহুর্মুহু প্রবেশ করতে থাকবে আমাদের বিশ্বে। এই 2 গন্ধর্ব কিন্তু ক্ষতি সাধন করতে পারে এখানকার এই একটি স্তম্ভ। তুমি এক কাজ করো, প্রহরা বাড়িয়ে দাও। আপনি যথার্থ বলেছেন মহারাজ। এই বিষয়টি আমার আরো আগে ভাবা উচিত ছিল। ওদের অন্বেষণের জন্য উপযুক্ত সন্ধান দল পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। আমি এখন আসি তাহলে মহারাজ। আলোচনায় মগ্ন 2 প্রবীণ যুদ্ধ ব্যবসায়ী খেয়ালও করলেন না যে একটা খোলা জানলার পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল এক ছায়ামূর্তি। ওদের কথা শেষ হতে ধীরে ধীরে সে সরে গেল জায়গা থেকে।